এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন মন্ডল স্টুডিও থেকে ভৌতিক কাহিনী। আজ আপনারা শুনবেন লেখক বনফুলের লেখা একটি ভূতের গল্প, ডাক্তারের বিপদ। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। চলুন শোনা যাক আজকের গল্প, ডাক্তারের বিপদ। অনেকদিন আগের কথা। গ্রামের পাশ থেকে সন্ধেবেলায় ডাক এলো। এসেছিল একটি লোক। রুগীর অবস্থার কথা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না, আর ডাক্তারবাবু না বলা সম্ভবও নয়। আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতে হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যেই মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটিকে ঘিরে চারপাশের লোকেদের মনে ভয় জমা আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছটা আছে, সেখানে যে অজস্র ভূতের বাস তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগের বাড়ির লোকেরা যখন ভরসা দিল যে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আমার ভয় করবার কি আছে। 3 বার দুর্গানাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ডাক্তারবাবু ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। চারিদিক ফুটফুটে জ্যোৎস্নার আলোতে চকচক করছে। তারপর সঙ্গে আলো নিয়ে আসছে দুজন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোঁজ গল্প করতে করতে চলে আসছেন। যে বটগাছটাকে ঘিরে সকলের মনের মধ্যে ভয় আটকে আছে, তারই নিচ থেকে আস্তে আস্তে গাটা ছমছম করলো। কেমন যেন একটা গর্বে ডাক্তারবাবুর মনটা ভরে উঠল। এমনই করে আস্তে আস্তে যখন গ্রামের প্রায় সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাতে হঠাৎ ঘোড়া দেখে এরা 3 জনেই চমকে উঠল। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকটিকে জিজ্ঞাসা করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বলল, সম্ভবত মদননগরের বাবুদের হবে, তারা একটা নতুন ঘোড়া কিনেছে, বোধহয় সেইটাই হবে। আরেকজন বলল, এ তো দেখছি জিন লাগানো, হয়তো রাস্তায় কোনো সওয়ার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর আবার ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো মনে হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর আবার সারাদিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছুই ছিল না। ঘোড়াটি দেখেই তার লোভ হচ্ছিল। এটাই চড়ে যেতে পারলে আর এই মাইলখানেক হাঁটার দুর্ভাগ্যটা তাকে আর ভোগ করতে হবে না। একজন সঙ্গী তার মনের কথা বুঝতে পেরে বলল, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে এটা দিয়ে দিলেই চলবে। ডাক্তারবাবু মনে মনে লোভে দগবগ হয়ে উঠেছে। প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কান্নাকার ঘোড়া, হয়তো বলবে। তার কথা শেষ করতে না দিয়ে চোখ পাকড়ে আরেকটি লাঠিয়াল সঙ্গী বললেন, বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জান তো চড়ে, যা হয় সে আমরা বুঝবো। বলেই ছাতি ফুলিয়ে ঘুষি মারল। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়াতে উঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আর আসতে হবে না। এদিকে ডাক্তারবাবুর নিজের তাগিদাও কম নয়। সকাল সকাল বাড়ি ফেরার নিতান্তই প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না, টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠে যেতে দেখে লাঠিয়াল 2 জন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তারা দুজনেই গ্রামের পথে চলতে লাগলো। ডাক্তারবাবু এককালের ভালো ঘোড়া সাওয়ার ছিলেন। এখনো ঘোড়া দেখলে তার পাটা কেমন সুরসুর করে। অনেক দিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটা চাবুক হলে ভালো হতো। হাতে চাবুক ছিল না, কিন্তু একটা ভাঙা ছাতা ছিল।
সেটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটতে লাগলো। বহু ঘোড়া এককালে তিনি চড়েছেন, অনেক বদখেয়ালি তেজি ঘোড়াও তিনি সায়স্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে এ তার ধারণা ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছুটে চলেছে। মনে হলো মাটিতে যেন তার পা ঠেকছে না। এক একটা গ্রাম যেন চোখের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, রাস্তা বলে আর কিছুই নেই, কেবল শুধুমাত্র বাবলার বন। তার মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটে চলেছে ডাক্তারবাবু তা কিছুই বুঝতে পারলেন না। শুধুমাত্র বাবলার বনের মধ্যে দিয়ে ছুটতে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটি জড়িয়ে ধরলেন ডাক্তারবাবু। হঠাৎ একটু ভরসা পেলেন একটা নদী দেখে। তিনি অনুমান করলেন এটি রূপসী নদী, কারণ এখানে এত বড় নদী আর নেই। চাঁদের আলোয় নদীর জলগুলো চকমক চকমক করছে। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াটি হয়তো থামবে। রূপসী একটা প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট। কিন্তু এইটুকু ভাবতে না ভাবতে এতক্ষণে ঘোড়াটি নদীর ওপারে পৌঁছে গেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে তা তিনি বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনই করে কতক্ষণ যে সে চললো সে নিজেই জানে না। হঠাৎ এক সময় দেখলো প্রকাণ্ড বড় একটা রাজবাড়ির দেউড়ির ভিতর থেকে একজন বেরিয়ে এসে ঘোড়ার লাগামটি চেপে ধরল। আর একজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলো। ডাক্তারবাবু তখন জ্ঞান ছিল বললেও চলে, আবার ছিল না বললেও চলে। তিনি চোখ মেলে সবই দেখছিল এবং কান দিয়ে সবই শুনছিল, কিন্তু কিছুই যেন পরিষ্কার করে বুঝতে পারছিল না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আরেকজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ দিয়ে অনেকটা সুস্থ হলেন। তারপরে হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচের ঘরগুলিতে ফরাস পাতা আছে, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো আছে। মাথার উপরের ঝাড়ের আলোটা সমস্ত ঘরটাকে ঝলমল করে তুলেছে। আর সেই ঘরের একদম মাঝখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড বড় একটা টাক ঝাড়ের আলোয় চকচক করছে, পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাত কাটা বেনিয়ান, বা হাতের সোনার তাগাটা আবার দেখা যাচ্ছে। পরনে দামি একটা ধুতি। কেমন যেন একটা বিমর্ষ ভাবে বসে আছেন। সেই লোকটি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়ে নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই যেন শিউরে উঠলেন। মরা ছাগলের মতো ঘোলাটে চোখ, মানুষের দেখা যায় না। সেই দৃশ্যটি দেখেই হাড়ের ভেতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কিন্তু তাড়াতাড়ি তিনি চোখটা ফিরিয়ে নিলেন। ঘর পুরো নিস্তব্ধ, কেবলমাত্র দেওয়ালের বড় ঘড়িটা টিক টিক করছিল। ডাক্তারবাবু তাকিয়ে দেখলেন রাত্রির মোটে 12:05। ভয় করবার কিছুই নেই। এতক্ষণ মাঠে ঘাটে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ের একটা ভদ্রলোকের আশ্রয়তে এসে পৌঁছানো গেল। তবু তেমন একটা অজানা ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে উঠছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় এই সবে ভাবছেন, ভেবে এদিক ওদিক তাকাচ্ছেন। হঠাৎ একটি চাকর একটা রূপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সামনে নামিয়ে দিল। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে তাকাতেই তার চোখে চোখ পড়ল। ডাক্তারবাবু চমকে উঠলেন। তার হাত থেকে যেন কেঁপে উঠল। আশ্চর্য, এই চোখটাও তেমনই ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় তার ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ধকধক করে এক নিঃশ্বাসে শরবতটা খেয়ে ফেললেন। এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীরটা যেন জুড়িয়ে গেল। তখনই আরেকজন পান আর তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটাও কি রকম দেখবার অনেকটা চেষ্টা করলো, কিন্তু লোকটা যেন তার মদ্য বুঝতে পেরে গেছে। লোকটি ফিক করে একটু হেসে চোখটা নামিয়েই চলে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলেই একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক,
খেতে খেতে সুখে তার চোখ বুজে এলো। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলেছে, কিন্তু একটা কথাও বলছে না। বাইরে বহু লোকজন যাওয়া আসাও করছে, কিন্তু তাদের কারোরই মুখে কোনো হাসিও নেই, আবার কারোর কোনো কথাও নেই। আরও একটি আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু যার দিকেই তাকিয়ে চোখ দেখার চেষ্টা করে সেই চোখ নামিয়ে চলে যাচ্ছে। এতগুলো লোক যে এ বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝাই যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু মনে করলেন এ বাড়িতে হয়তো কারোর কোনো কঠিন অসুখ হয়েছে, হয়তো তার যখন তখন অবস্থা। এই ব্যাপারটা দেখেই হয়তো কর্তামশাই বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারছিলেন না যে এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে ডাক্তারবাবু 20-25 মাইলের ভেতর পর্যন্ত পুরো গ্রাম কখনো না কখনো কোনো না কোনো কারণে একবার হলেও তিনি গেছেন। ঘোড়াটি তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছেন। যতটা জোরেই ছুটুক না কেন 2 ঘন্টায় আর কতটা রাস্তাই বা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এ বাড়িটি ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না। ব্যাপারটা সবে বুড়ো ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন বলে মনে করছেন। এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারবাবু তো চক্ষু চড়ক গাছ। প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, আর তারই চারপাশে কত যে তরকারি থরে থরে সাজানো তা গুণে শেষ করা যায় না। গরিব ডাক্তারবাবু কখনো তা চোখেও দেখেনি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমের ফলে খিদে পেয়েছে তার কম না। তিনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে বসে পড়লেন। খেতে বসে মনে হলো সবই আছে, শুধুমাত্র একটা লেবু আর নুন হলে খুব ভালো হতো। কথাটা তার মনের মধ্যে উদয় হওয়া মাত্রই একজন ঠাকুর একটা রেবাকিতে করে নুন আর লেবু তার সামনে রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছে, বিশেষ করে তপসে মাছ ভাজা বড় ভালো লাগলো। এদিকে তপসে মাছ পাওয়া যায় না। ভদ্রলোক কি করে যে কোথা থেকে জোগাড় করলো তা কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল। যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তপসে মাছ জোগাড় করতে পেরেছে, সে কিনা একটা গলদা চিংড়ি জোগাড় করতে পারলো না। চিন্তা করা মাত্রই গলদা চিংড়ির মালাইকারি তার সামনে চলে এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবেও দেখলেন না যে তিনি মনে করা মাত্রই কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হয়ে যাচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গেছিল, রান্নাঘরেই রাখা ছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে নিয়ে দেখলেন ফলের আর কিছুই বাকি নেই, সকল রকম ফল ওই থালাতে সাজানো আছে, এক শুধুমাত্র আম ছাড়া। তা এবছর এদিকে আম মোটে হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কয়েকদিন যাবৎ যে কাল বৃষ্টি হলো তাতে একটা মুকুলও আর লাগলো না, সব ঝরে পড়ে গেল। আম নেই সেই জন্য। কিন্তু সেই মুহূর্তেই মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এসে পৌঁছালো, তখন সে দেখে চমকে উঠল। তার আনন্দের সীমা রইল না। অবাক হয়ে ঠাকুর মশাইয়ের মুখের দিকে তাকাতেই সেই একই চোখ, মরা ছাগলের মতো ঘোলাটে চোখ। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে একটা হাসি হেসেই চোখ নামিয়ে চলে গেল। কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তার যেন হাড়ের ভিতর পর্যন্ত ঠক ঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু পরম আনন্দের সঙ্গে সমস্ত খাবার খেয়েও কেমন যেন একটা তৃপ্তি পেলেন না। তার মন তখন উত্তেজনায় ভরপুর। তিনি কি যে করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যাই। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটি, তিনি কিছুতেই তাকে সহ্য করতে পারছে না। ডাক্তারবাবু যখন প্রথমে এসেছিলেন তখন ভদ্রলোকটি ঠিক যেই জায়গায় যেরকম ভাবে বসেছিলেন এখনো ঠিক একই জায়গায় তেমন ভাবেই বসে আছে, মুখে গড়গড়ান নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকটির মাথা আসল নয়, মাথাটা যেন শ্বেত পাথরের তৈরি করা কিংবা এমনই কিছু একটা দিয়ে বানানো। শুধুমাত্র তামাক টানা দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে
যে মাথাটা নকল নয়, সেটা আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকায় না কেন, কথাই বা বলে না কেন? এ কিরকম ভদ্রলোক? ঠিক এই রকম সময় ভিতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ডাক্তারবাবু সবসময় চাঙ্গা হয়ে ওঠে। ডাক্তারবাবু মনে মনে ভাবলেন, হ্যাঁ তাই বটে, বাড়িতে যদি কঠিন রোগ না হয় তাহলে কি এত লোকজন বিমর্ষ চুপচাপ হয়ে এরম বসে থাকে? ডাক্তারবাবু উৎসাহের সাথে রোগী দেখতে ভিতরে গেলেন। কত ঘর, কত বারান্দা যে পার হলেন তার কোনো হিসাব নেই। এত বড় বাড়ি কেবলমাত্র রাজরাজরা ছাড়া আর কারোর হতে পারে না। কিন্তু কোথাকার রাজা এরা? তিনি কি এদের নাম কখনো শুনেছেন? কে জানে এটা কোন দেশ? এইসব ভাবতে ভাবতে অবশেষে রোগীর ঘরে এসে উপস্থিত হলেন ডাক্তারবাবু। প্রকাণ্ড বড় হল ঘরের এক প্রান্তে একটা মেহগনি গাছের খাটের ওপর রোগী আপাদমস্ত একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথায় একরাশ চুল খাট থেকে মেঝেতে লুটিয়ে পড়েছে। মাথার কাছে একটি মোমবাতি টিম টিম করে জ্বলছিল। সেই আলোয় এত বড় হল ঘরের কিছুই আলো হচ্ছিল না। কেমন যেন অদ্ভুত ধরনের সব ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। খোলা জানলা দিয়ে ঘরের জায়গায় জায়গায় চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন, সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগে ওই ঘরটির ঠিক মাঝখানে বসে আছে। এই ঘরের মেঝেতেও জাজিম পাতা আছে, আর ভদ্রলোক নিচের ঘরে ঠিক যেরকম ভাবে বসেছিল ঠিক এইখানেও ঠিক একই রকম ভাবে বসে আছে। চোখখানা নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে আছেন। অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপট হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছু ভ্রুক্ষেপ না করে রোগীর ঠিক পাশের খালি চেয়ারটিতে গিয়ে বসলেন। কারোর দিকে না তাকিয়ে দেয়ালের দিকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে এই অসুখ? অসুখটা কি? ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন পাওয়া গেল। বোধ হয় স্ত্রীলোক বলেই তিনি তার চাদরটি আর মুখ থেকে নামালেন না। ডাক্তারবাবু আরো এগিয়ে এসে আরো একবার বলল, দেখি হাতখানা। বলেই হাত বাড়াতেই একখানা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা যেন কঙ্কাল। ডাক্তারবাবু সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয় তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে ঘরের বাতিটা নিভে গেল। হা করে চারিদিকে আওয়াজ উঠছে। মনে হচ্ছে সেই শব্দে সমস্ত বাড়িটা বোধ হয় হুড়মুড় করে তার মাথার উপর ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেই তিনি দেখতে পেলেন হাজার হাজার ঘোলাটে চোখ চারিদিকে হাওয়াতে নেচে নেচে বেড়াচ্ছে, আর মিটি মিটি হেসে ইশারা করে তাকে ডাকছে। ডাক্তারবাবু এবার আর সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখনও ভালো করে ভোর হয়নি। ডাক্তারবাবু দেখলেন বাড়িটি বড় বটে, কিন্তু রাতে যে ঐশ্বর্য দেখেছিলেন এই বাড়িটিতে এখন তার কিছুই বেঁচে নেই। দেয়ালে চুনবালি খসে খসে পড়েছে, গুলগুলোতে হয়েছে হাজার হাজার চড়াই পাখির বাস, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠছে। মেঝেতে কালকে যেই জাজিমটা দেখেছিলেন তার চিহ্ন মাত্র নেই। সেই সকল লোকজন কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু সেটি মেহগনি গাছের নয়, এটা একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। ওর ওপরেই যে ছেঁড়া তোষকটি আছে তার থেকে ইঁদুরের তুলো বের করে পুরো ঘরময় ছড়িয়ে রেখেছে। ডাক্তারবাবু পায়ে হামাগুড়ি দিয়ে বাইরের দিকে বেরিয়ে এলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক বা বহুদিন পরে ঘোড়া চড়ার ফলেই হোক, সর্বাঙ্গে যেন তার ব্যথা। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারোরও দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হনন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার চোট লাগাবে। ঠিক সেই সময় ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারবেন? মানুষের গলা শুনে লোকটির যেন ভয় কাটলো। তবু দূর থেকে সে বলল, এটা মহেশপুর, মালদা জেলা। বলেন কি? সে তো অনেক দূর। লোকটি এবার আস্তে আস্তে কথা বলতে বলতে কাছের দিকে এগিয়ে এলেন। হেসে বললেন, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি?
ডাক্তারবাবু বললেন, হ্যাঁ ডাক্তার, আসছি মুর্শিদাবাদ থেকে, জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এখানে বসুন। লোকটি তার কাছে এসে বসলো আর বলল, এই যে বাড়ি দেখছেন, এটা এককালে রাজবাড়ি ছিল। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা মহামারী লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাতে প্রাণ ভয়ে স্ত্রী পুত্রকে নিয়ে পালিয়ে গেলেন। ঠিক সেই সময় রাজবাড়ির কর্তাবাবুর একমাত্র মেয়ে, তার কলেরা হলো। গ্রামে কোনো ডাক্তার নেই। চারিদিকে ঘোড়া নিয়ে লোকজন ছুটলো ডাক্তারবাবু আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পিয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আর দুটো আজ পর্যন্ত আমরা চোখে দেখিনি। মাঝখান থেকে যে সেটারও কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতে রাজবাড়ির সমস্ত লোক শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই। কর্তাবাবুর কথা উঠতে ডাক্তারবাবু শিউরে উঠল। বললেন, তারপর? তারপরে আর কি মশাই, মাঠে কোনো ডাক্তারকে যদি রাতে একা দেখতে পায় তাহলে আর তার রক্ষা নেই। আপনি একা নয়, এর আগেও 2-3 জন ডাক্তার এমনই বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বলল, 100 মাইল ফেলে এসছেন বুঝলেন ডাক্তারবাবু, এবেলা আপনারা যাওয়া হচ্ছে না, এখানেই আপনি খাওয়া দাওয়া করে নিন, ওবেলা অন্য ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন। এতক্ষণ শুনছিলেন লেখক বনফুলের লেখা একটি ভূতের গল্প, ডাক্তারের বিপদ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন।